দেখো আমরা কিন্তু এই গল্পগুলো তোমাদেরকে ভালো করেই পড়তে বলছিলাম। আমি গত ক্লাসে আসসালামু আলাইকুম, ভালো আছো? আশা করি তোমরা কিন্তু 14 তারিখে মেসেজ পাইছো, নিশ্চয় মেসেজ দেখছো। 14 তারিখে তোমাদের আব্বু আম্মুরা কী করবে, খাতা দেখবে এবং রিপোর্ট কার্ডটা নিয়ে যেতে হবে। তোমরা অনেকেই পরীক্ষা বেশ ভালোই করছো, কিন্তু অনেকে আবার একটু মানে বেশ মানে কেউ মাঝামাঝি করছো, কেউ ভালো করছো, কেউ খুব মানে তেমন একটা আমার মতে সন্তোষজনকটা হয়নি, বিশেষ করে বাংলাটা। ঠিক আছে, বাংলা এবং ইংরেজি 5A-তে দেখলাম যে এর ইংরেজিতে অনেকে একেবারে খুবই খারাপ অবস্থা। তাহলে এখন তোমরা সামনের জন্য ভালো করে প্রিপারেশন নাও। যেগুলো এই বইটা সবগুলো কবিতার মডেল কোশ্চেন, যে মানে বিভিন্ন বছর বিভিন্ন বোর্ডে 8টা বোর্ডে যে প্রশ্ন আসছে, আমি তোমাদেরকে গত কিছুদিন অ্যাসাইনমেন্ট করে দিয়েছি না। এখন আর অ্যাসাইনমেন্ট না, তুমি যখন অ্যাসাইনমেন্ট বলবো তখন অ্যাসাইনমেন্ট। এখন তোমরা এগুলো HW করতে থাকবা, ঠিক আছে? HW করতে থাকবা এবং শিখতে থাকবা। যেটা পারবা না সেটা আজকে কিন্তু আমি তোমাদেরকে কী করবো, মাওলানা ভাসানী এবং শহীদ তিতুমীরের উপরে যে অল্প অল্প 2টা প্যাসেজ দিব, ঠিক আছে? এগুলা একেবারে উত্তর সহ আমি এখন তোমাদেরকে দেখো দিয়ে দিব, উত্তর সহ দিয়ে দিব। তোমরা এগুলা তাহলে এখন একটা কি, তাহলে এখন এই যে মাওলানা ভাসানীর এটা দেখো, মৌলানা এখানে মাওলানা না, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাহলে বাংলা এটা এখান থেকে এটুকু, তাহলে এখানে কটুকটা, এটা একটুক একটা। বাংলার কৃষক মজুর শ্রমিকের অতি আপনজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী চিরকাল নির্যাতিত নিপীড়িত মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়েছেন তিনি। মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন, সংগ্রাম করেছেন। এজন্য তিনি মজলুম নেতা। তাহলে প্রশ্নকে একটা তুমি এখানে যদি প্রশ্নে দেখো, প্রশ্নে আছে মজলুম, ওই যে দেখো মাওলানা এখানে এই দেখো, কেন মাওলানা ভাসানীকে মজলুম নেতা বলা হতো। তোমাদের কিন্তু প্যাসেজ পড়ে উত্তর দিতে হবে, এই মানে অংশটা পড়ে, এই অনুচ্ছেদটা পড়ে তোমাদেরকে উত্তর দিতে। তাহলে তুমি এখান থেকে একটু লিখে দিলে তোমার উত্তর হয়ে গেল, ঠিক আছে? তারপর দেখো সিরাজগঞ্জে, তাহলে এখন লাইন তুমি পড়ার চেষ্টা করো। তাহলে মজলুম কেন, তাহলে তুমি তারপর সিরাজগঞ্জ ধানগড়া গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে, এই পরিবারে আব্দুল হামিদ খান জন্ম হয় কত 1880 সালে। তার বাবার নাম কি হাজি শরাফত আলী খান, মায়ের নাম কি, মায়ের নাম হচ্ছে যে মোসাম্মদ মজিরন বিবি। হ্যাঁ, অল্প বয়সে তিনি পিতৃমাতৃহীন, তাহলে অল্প বয়সে কি তিনি তার তাহলে তার বাবাও মারা গেছে, মাও মারা গেছে, তাহলে পিতৃমাতৃহীন হন। তার এক চাচা ইব্রাহিম খান তাকে শৈশবে আশ্রয় দেয়। তাহলে তাকে শৈশবে কে আশ্রয় দিছে, তার চাচা। দেখো প্রত্যেক লাইনে কিন্তু তুমি নিজে প্রশ্ন করবা। তাহলে তুমি এখানে এই অনুচ্ছেদ যদি আসে না, তাহলে তুমি কে কি কোথায় কেন এটা আছে না, তাহলে এখানে তুমি পায়ে যাবা। তাহলে চাচা আব্দুল হামিদ খান, তার কে ছিলেন? হ্যাঁ, আব্দুল হামিদ খান শৈশবে আশ্রয়। এই চাচার কাছ থেকে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। এই সময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের স্নেহের দৃষ্টি লাভ করেন। কার দৃষ্টি লাভ করেন? ইরাক থেকে আগত এক পীর সাহেবের। তিনি তাকে ভারতের দেওবন্দ মাদ্রাসায় পাঠিয়ে দেন। এই সময় তিনি দেশাত্মবোধের উদ্বুদ্ধ। তিনি কখন পাঠাতেছে, কোথায় পাঠাতেছে তাকে? ভারতের দেওবন্দ মাদ্রাসায় পাঠিয়ে দেন। এই সময় তিনি কখন তিনি, তাহলে তুমি যদি বলে যে তার দেশাত্মবোধ উদ্বুদ্ধ, মাওলানা ভাসানী দেশাত্মবোধের উদ্বুদ্ধ হয় কখন, তাহলে তখন তুমি উত্তর লিখবে যে তার তিনি কি শৈশবে চাচার কাছে আশ্রয় নেন এবং সেখানে চাচার কাছ থেকে মাদ্রাসায় পড়াশোনা করতেন। সেই সময় এই সময় তিনি ইরাক থেকে এক আগত পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন। তিনি তাকে ভারতে দেওবন্দ মাদ্রাসা পাঠা দেন। দেওবন্দ মাদ্রাসায় যাওয়ার পরে
তিনি দেশাত্মবোধ মানে দেশের প্রতি যে আন্তরিকতা, প্রীতি, দেশপ্রেম বলে সেটা উদ্বুদ্ধ হন। মাদ্রাসা পড়া শেষ হলে তিনি টাঙ্গাইলের কাকমারির এক প্রাইমারি স্কুলের শিক্ষকতা শুরু করেন। তাহলে তিনি কোথায়, তাহলে পড়ালেখা মাদ্রাসা পড়া শেষ করে তিনি কি করছে, টাঙ্গাইলের কাকমারির এক প্রাইমারি স্কুলের শিক্ষকতা শুরু করেন। এখানে শিক্ষকতার সময় তিনি কি জমিদারের অত্যাচার, নির্যাতন দেখতে পান। এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন। ফলে জমিদারকে তাকে সহ্য করতে পারে না, 20 নজর পড়ে যান, তাকে কি 20 নজরে পড়ে এবং তাকে কাকমারি ছাড়তে হয়। ঠিক আছে, তাহলে এইখান থেকে একটু পর্যন্ত, এখান থেকে কী করতে হলে কি, তাহলে এখানে শব্দ থেকে আপনজন, নির্যাতিত, নিপীড়িত, সংগ্রাম, জননেতা, দেশাত্মবোধক, উদ্বুদ্ধ। তাহলে আপনজন, দেখো এখন অর্থসহ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আপনজন নিজের লোক, নির্যাতিত, অত্যাচার, নিপীড়িত, নির্যাতিত। ঠিক আছে, নিপীড়িত, নির্যাতিত। ঠিক আছে, তারপরে সংগ্রাম, যুদ্ধ, জননেতা, জনগণের নেতা, স্বদেশের প্রতি ভালোবাসা, উদ্বুদ্ধ, আগ্রহী। তারপরে নিচের প্রশ্ন উত্তর লেখো। দেখো নিচের প্রশ্ন এবং উত্তর দিয়ে দেওয়া আছে। মাওলানা ভাসানীর মাতার নাম কি? মাওলানা ভাসানী কোন সময় হতে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়? এবার দেখছো তো। তারপরে মাওলানা ভাসানীকে কেন কাকমারতে চাপতে হয়? কেন মাওলানা ভাসানীকে মজলুম জননেতা বলা হয়? উত্তর সহ দিয়ে দিলাম, তোমরা এগুলো শিখবে এবং SW করবে। এবার শহীদ তিতুমির দেখো। শহীদ তিতুমির ইম্পর্টেন্টগুলি জাস্ট একবার তোমাদেরকে আমি পড়ায় যাচ্ছি। এগুলো কিন্তু আমি ডিটেলস প্যারা আগে যেরকম তোমাদেরকে দিছি সেরকম দেখো। এটা অনেক বড় গল্প, এই বড় গল্প অনুযায়ী আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই 1882 সাল থেকে, তাহলে তিতুমিরের গল্প কোথায়? 1882 সাল। এই দেখো 1800, এই দেখো 1700, এই যে এটা হচ্ছে যে সব প্রথম অংশ। এখান থেকেই কতটুকু পর্যন্ত গেছে? শহীদ তিতুমিরের দেশের মানুষ 71, মানে কিছু কিছু অংশ নিয়ে প্যারাগ্রাফ করছে এখানে। তাহলে দেখো এটা আমি তোমাদেরকে প্যাসেজ 31, তাহলে তোমাদেরকে আমি এখানে কি দিলাম? 29, দেখো এখানে 30। তাহলে এখানে কি 1882 সাল তিতুমিরের বয়স 40 বছর। তিনি হজ পালন করতে গেলেন মক্কা। তিনি কোথায় গেছে হজ পালন করতে? মক্কা গেছে। সেখানে পরিচয় হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেলরভীর সঙ্গে। কার সঙ্গে দেখা হয়েছে? বেলরভীর সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ ও ধর্মপ্রাণ। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ, ধর্মপ্রাণ। দেখো দেখছো, এই যে দেখো ধর্মপ্রাণ, তিনি ছিলেন ধর্মপ্রাণ। তিতুমির তার শিষ্য ছিলেন। দেশে ফিরে তিনি কি সংগ্রামে হতে নিজেকে সংগঠিত হতে এবং কিন্তু প্রথম বাধা হলো জমিদারের কাছ থেকে। তার উপর অত্যাচার শুরু হলো। নিজ গ্রাম ছেড়ে তিনি গেলেন বারাসাতে, নারকেলবাড়িয়ার লোকজন তাকে সাদরে আমন্ত্রণ গ্রহণ করলো। হাজার হাজার সাধারণ মানুষের সঙ্গে তিনি তৈরি করলেন এক দুর্বোধ্য বাঁশের দুর্গ। ঠিক আছে, এটাই নারকেলবাড়িয়ার বাঁশের কেল্লা। তার এই কেল্লার সৈন্য সংখ্যা দাঁড়ালো 4-5 হাজার। 24 পরগনা, নদিয়া এবং ফরিদপুর জেলা তখন তার দখলে। ইংরেজদের কোনো কর্তৃত্ব রইল না এসব অঞ্চলে। এই দুর্গ তিনি তার শিষ্যদের লড়াইয়ের শিক্ষা দিতে লাগলেন। ইংরেজের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করার কৌশল প্রস্তুতি শিখাতে লাগলেন। এবং তারপরে এই খবর চলে গেল কি ইংরেজ শাসকের কাছে। ইংরেজের সাথে হাত মেলানো দেশি জমিদাররা। হাত মেলায় কারা? দেশি জমিদার। 1830 সালে দেখছো 18 ম্যাজিস্ট্রেটে আলেকজান্ডারকে পাঠানো হলো কোথায়? আলেকজান্ডারকে পাঠানো হলো, এই যে আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাস্ত হন তিতুমিরের হাতে। তারপর তিতুমির কয়েকটি নীলকুঠির দখল করেন। এবার দেখছো তাহলে বিরোধী বিপক্ষ ব্যক্তিত্ব, এটা কি
বিরোধী ব্যক্তিত্ব, আন্দোলন, সংগঠিত, দুর্বোধ্য কর্তৃত্ব, সশস্ত্র। তারপরে এই একটুকের মধ্যে প্রশ্ন কইল। তার প্রশ্ন হলো যে তিতুমিরের দুর্গ বাঁশের কেল্লা বলা হয় কেন? হজ শেষ করে দেশে ফিরে কী আহ্বান জানালেন? তারপরে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের প্রথমে তিতুমিরের কাঁধের বাধা পান। তারপরে বাঁশের কেল্লা তিতুমিরের সৈন্যদের কী শেখাতেন? তারপরে দেখো আবার একটা এই যে তিতুমিরের থেকে দেখো তিতুমির, এটাও তিতুমির, এটাও শহীদ তিতুমির। তাহলে এখানে বলছে কি, এখানে হচ্ছে যে 1782 সালে 1782 সালে 24 চাঁদের বনেদি পরিবারে। এটা দেখো, এগুলো কিন্তু এই দেখো বিভিন্ন সালে আসছে। এটা আসছে যে 2008 সালে। কোড নম্বর প্রশ্ন এটা কি 330। তাহলে ওইদিকে ঢাকা, রাজশাহী, এটা কোড নম্বর, ঠিক আছে? কোড নম্বর কোন কোডে কোন বছর বোঝাচ্ছে, কোন বোর্ড বোঝাচ্ছে সেটা আমার এই মুহূর্তে আমার জানা নেই, ঠিক আছে? এটা আসছে কোথায়? এই যে এটা 2021 মানে কোর্স সেট হচ্ছে যে বোর্ডের কোড হচ্ছে যে 21 আর 16 সালে আসছে, ঠিক আছে? 16 সালে আসছে এগুলো বোর্ডের প্রশ্ন, ঠিক আছে? তারপরে দেখো এখানে কী করলো, 24 ঘন্টা সেখানে জন কুস্তি যে শরীরচর্চা, ব্যায়াম করে, লাঠি টিকা, এগুলা ম্যাজিস্ট্রেট, এগুলা এটার মধ্যে আবার এখানকার অংশ চলে এসছে, দেখছো? ডন কুস্তি, দুর্গ, বাঁশের কেল্লা, শায়েস্তা, ওস্তাদ, বুনিয়াদি। তাহলে দুর্বোধ্য ডন কুস্তি, বুক ডন দিয়ে শরীরচর্চা। তারপরে দুর্বোধ্য যা কষ্টে ভেদ করা যায়, দুর্গ। এই যে অর্থ শিখলে বলছি না, এক কথায় প্রকাশ পাবা। দুর্গ প্রাচীর বা দেওয়াল ঘেরা সেনানিবাস, বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। শাস্তি বা জব্দ, উস্তাদ শিক্ষক, গুরু, বনিয়াদি, সম্ভ্রান্ত বা উচ্চবংশীয়। তারপর এবার দেখো এখানে নিচে উত্তরে তিতুমির। এই যে তিতুমিরের প্রকৃত নাম কি? তার দুর্গের নাম কি ছিল? তিতুমিরের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল কেন? 4টি বাক্যে লিখো। শরীর সুগঠিত করার জন্য তুমি কি করবে? 4টি বাক্যে লিখো। তাহলে দেখছো এই 3টা মডেল কোশ্চেন, 3টা অনুচ্ছেদ দিলাম, 3টা অনুচ্ছেদ তোমরা শিখবে। তাহলে উত্তর সহ আমি দিয়ে দিলাম, তোমরা এগুলা SW করবে। আর এই জিনিসগুলো ভালো করে করবা। তুমি এখানে যুক্তবর্ণ পাবা, তারপরে বিরাম চিহ্ন পারবা, তারপরে তুমি কী পারবা, ক্রিয়ার চলিত রূপ ভালো করে মন দিয়ে পড়লে তুমি এই জিনিসগুলোর থেকে এই অ্যান্সারগুলো করতে পারবা। তারপরে প্রশ্ন কীভাবে বানায় দেখো। তাহলে তোমরা দেখে কী করলাম, এই 3টা গল্পে 3টা মাওলানা ভাসানী আর শহীদ তিতুমির থেকে 3টা, শহীদ তিতুমির থেকে 2টা দিলাম, মাওলানা ভাসানীর থেকে 1টা দিলাম। তবে এই গল্পগুলোর থেকে আমি তোমাদেরকে মানে প্রত্যেকটা অনুচ্ছেদকে ভাগ করে দিব। তাহলে এখন বোর্ডের প্রশ্ন কীভাবে আসবে সেটার ধারণা দেওয়ার জন্যই তোমাদেরকে এইটা দিয়ে দিলাম আজকে, ঠিক আছে? বোর্ডের প্রশ্ন দেখো, গোটা গল্পটাকে আনছে, একটু করে এনে তারপর একটা অনুচ্ছেদ বানাইছে, ঠিক আছে? তাহলে এখন আমি আগে তোমাদেরকে যেভাবে দিছি সেগুলো কি একক অংশ। তাহলে এখানে ওরা বোর্ডে কীভাবে দিছে, বোর্ডে অনুচ্ছেদ কীভাবে তৈরি করছে দেখো। এগুলো পরীক্ষাতে আসছে কীভাবে দেখো, এখান থেকেই দেখো, এখানে 1972 সাল থেকে এখানে নিচে দেখো 1782 সাল থেকে নিচে, আবার এইখান থেকে কিছু অংশ নিচ্ছে। আবার বইয়ে তোমরা মিলাবা, এই অনুচ্ছেদটা পড়ি কোনখান থেকে কটুক নিয়ে তৈরি করছে, দেখছো? কোনখান থেকে কটুক নিয়ে তৈরি করছে ওই অনুচ্ছেদটা। সেই জন্য তোমাকে পুরো গল্পটা ভালো করে মন দিয়ে পড়তে হবে। এখানের এই যে বইয়ের শব্দার্থ প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ভালো করে পড়তে হবে। তাহলে আমি তোমাদেরকে অনুচ্ছেদ অনুযায়ী দিব, আগে যেভাবে দিছি ওইভাবে দিব, ঠিক আছে? তাহলে এখন আমাদের কী হলো, মাওলানা ভাসানী, আব্দুল কালাম ভাসানী আর শহীদ তিতুমির, এই যে 3টা অনুচ্ছেদ, এগুলো তোমরা কী করবা, এগুলো তোমরা দেখবা, প্র্যাকটিস করবা এবং কি SW করবা, ঠিক আছে? আমি SW খাতে অবশ্যই দেখবো,
কবে নিয়ে আনবা সেটাও বলে দিব। আর 14 তারিখে তোমরা অবশ্যই আসবে, খাতা দেখবে তোমরা, তোমাদের ইয়েরা মেসেজ তো পাইছো, ঠিক আছে। আবার এখন দেখো বাংলা ক্লাস, এখানে দেখো ইংরেজি রুটিন দেখো, তোমাদের রুটিন দেখো, এই দেখো রুটিন ক্লাস তো কম, তার মধ্যে সমস্যার কারণে হয়তো রোববারের ক্লাসটা ছিল, রোববারের ক্লাস নিতে পারি, সেই ক্লাসটা আমি সোমবারে নিলাম, ঠিক আছে। তুমি দেখছো এই দেখো বাংলা ক্লাস শুধু সারা সপ্তাহে শুধু একটা, বাংলা ক্লাস সারা সপ্তাহে কয়টা? একটা, তাহলে 7 দিনে একটা ক্লাস। তাহলে আমি তোমাদেরকে কী দিলাম, আজকে 3টা দিলাম, তো তোমাদেরকে আমি ধরো কালকে দিনে তোমরা এটা করে ফেলবা, কালকে করে ফেলবা, কালকে করলে তোমাদেরকে 9 তারিখ তো আজকে, 10 তারিখ কিংবা 11 তারিখে আমি তোমাদেরকে আবার 2টা ক্লাস দিব, ঠিক আছে। আল্লাহ হাফেজ।